জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ ২৯শে ডিসেম্বর। আর রাজনীতির মাঠে এখন সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশ জামায়াতে ইসলামের সঙ্গে এনসিপির জোট। এর আগে আমরা দেখেছি ধানের শীষ প্রতীক পাওয়ার জন্য দল ত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়ার মতো ঘটনা। তবে জামায়াতের জোটে এনসিপি যোগ দেয়া নিয়ে দলটির মধ্যে যে আলোড়ন তা অন্য কোনো দলের ক্ষেত্রে হয়নি। আজকে নিউজ অ্যান্ড নয়েজে কথা বলবো এই নিয়েই। সাথে আছেন আমার সহকর্মী নাহিদ হোসেন। নাহিদ, যেরকমটি বলছিলাম, সবচেয়ে আলোচনার বিষয় এখন এই জোট। নানানভাবে নানান রকম বিশ্লেষণ, অ্যানালাইসিস, মন্তব্য আসছে। আপনি কালকে এই জোটের ঘোষণার আগে আমরা কাজ করছিলাম, আপনি একটা বড় স্টোরি নিয়ে কাজ করছিলেন, যেখানে বিশেষজ্ঞরা বলছেন এটাকে তারা এনসিপির রাজনৈতিক মৃত্যু হিসেবে দেখছে। সেখানে আর কি উঠে এসেছে? না, মূলত তারা যেটা বলার চেষ্টা করছিলেন, আমার বেশ কয়েকজন রাজনীতি নিয়ে যারা পর্যবেক্ষণ করেন নিয়মিত, তাদের সাথে কথা হয়েছিল। যেমন ধরেন সিনিয়র সাংবাদিক আরশাদ মাহমুদ, আশরাফ কায়সার, গবেষক লেখক আলতাফ পারভেজ, মবস্বর হাসান অধ্যাপক, এবং তাদের যেটি মূল বক্তব্য সামগ্রিকভাবে যদি বলি, যে এনসিপি যে স্বপ্নের একটি যাত্রা শুরু করেছিল জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন, যে তরুণরা, তাদের হাতেই তো এই এনসিপির তৈরি, এনসিপির জন্ম। ফলে মানুষের মধ্যে আওয়ামী লীগ বিএনপি বাইনারির বাইরে গিয়ে এবং ধর্মীয় রাজনীতির বাইনারির বাইরে গিয়ে একটা মধ্যপন্থী বাংলাদেশপন্থী রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে গড়ে তোলার যে একটা স্বপ্নের তৈরি হয়েছিল, সেই স্বপ্নটা ধূলিসাৎ হয়েছে, সেই স্বপ্নটা নষ্ট হয়েছে এই গত ১.৫ বছরের নানান রকম কর্মকাণ্ড, সমালোচনা, এবং তার সবশেষ পরিণতি হচ্ছে এই জামাত ইসলামের সাথে জোটের কারণে। এটা হচ্ছে তাদের মূল বক্তব্য, এবং তাদের এই বক্তব্যগুলো আরও বেশি জাস্টিফাইড হয় এনসিপি থেকে, যে ২-৩ দিনের ব্যবধানে একটা বড় অংশ বলা ঠিক হবে না, হয়তো সংখ্যার বিচারে কয়েকজন, কিন্তু যারা বেরিয়ে গেছেন এনসিপি থেকে, তারা কিন্তু এনসিপির স্পটলাইটে থাকা বেশ ইনফ্লুয়েন্সিয়াল। মানে আপনি বলছেন তাসনিম জারা এবং তাসনুবা জাবিন, মীর আরশাদুল হক, খালেদ সাইফুল্লাহ, এবং এই অংশটাকে আসলে এনসিপি তো প্রথম থেকে এক ধরনের মধ্যপন্থার জায়গাতে বলছিলাম, তারা ইনক্লুসিভনেসের কথা বলছিলাম, সেখানে নানান রকম মতাদর্শের লোক সেখানে আসলে জড়ো হয়েছেন একসঙ্গে। কিন্তু এই অংশটাকে আসলে আমি বলবো একটু জেনজি ফ্রেন্ডলি কিংবা জেনজি ফেভার্ড অংশটাই মনে হয় ছিল, এবং এদেরকে খানিকটা প্রোগ্রেসিভ হিসেবে দেখা হচ্ছে। অনেকে সেভাবেই দেখছিলেন যে এনসিপিতে তো যেহেতু প্রাথমিকভাবেই তারা বলছিল যে আমরা বহুত্ববাদের রাজনীতি করব, ফলে নানান মতের নানান পথের মানুষ সেখানে যুক্ত হয়েছিল। কিন্তু দেখা গেল যে জামায়াত ইসলামের সাথে জোট করার পর ওইভাবে যদি মানে রাজনৈতিক পর্যবেক্ষকরা দেখছেন যেইভাবে, যে প্রোগ্রেসিভ অংশটা যারা জামায়াত ইসলামের সাথে জোটটাকে ভালোভাবে দেখছেন না, তারা এনসিপি থেকে বেরিয়ে যাচ্ছেন। এবং কিন্তু নাহিদ ইসলাম ২৮ ডিসেম্বর যেদিন ঘোষণা আসলো, দুই পক্ষ আলাদা আলাদা করে ঘোষণা দিয়েছে। আপনি খেয়াল করে দেখবেন, জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যখন ঘোষণা দিয়েছেন, তখন কিন্তু সেইখানে নাহিদ ইসলাম ছিলেন না। আবার নাহিদ ইসলাম যখন এই জোট নিয়ে প্রেস কনফারেন্স করেছেন, তখন সেখানে প্রেস কনফারেন্সে কি আমার মনে আছে জামায়াতের আমির প্রেস কনফারেন্সে বলছিলেন তাদের সব এলাই মিত্রদের সেখানে প্রতিনিধি ছিল, এনসিপি কোনো প্রতিনিধিও ছিল না। কারণ কর্নেল অলি আহমেদ সেখানে ছিলেন। কালকে আরো একটি দল হয়েছে, সেখানে কর্নেল অলি আহমেদের এলডিপিও যোগ দিয়েছেন। তাহলে সেখানে এনসিপির প্রতিনিধি ছিল না, মানে আমরা যাদের চিনি তাদের কেউ ছিল না। ওকে, সাধারণত আমরা দেখি কিন্তু যখন একটা নতুন জোট ঘোষণা করা হয়, সেই জোটে যে রাজনৈতিক দলগুলো থাকে, সেই জোট রাজনৈতিক দলগুলোর প্রধানরা বসে একসাথে প্রেস কনফারেন্সে ঘোষণা দেন। আপনি মনে থাকবে এনসিপি কিন্তু এই মাসের শুরুর দিকেই, আমি ভুল না করলে 7 তারিখ, গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটা জোটে যুক্ত হয়েছিল। সেইখানে ছিল এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। সেটাও কিন্তু তারা টপ লিডারশিপের দ্বারাই একসাথে প্রেস কনফারেন্সে তারা ঘোষণা দিয়েছেন। এবং গতকালকে আলাদা আলাদা ঘোষণা দেওয়া হয়েছে। নাহিদ ইসলাম যেটি বলছিলেন, যে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিকভাবেই তাদের যারা নির্বাহী বডি, তিনি বলছেন মানে এক্সিকিউটিভ বডি, তাদের সাথে আলোচনা করেছেন, এবং অধিকাংশের এই মত ছিল জামায়াত ইসলামের সাথে জোটে যাওয়ার পক্ষে। ফলে তারা সেই সিদ্ধান্ত নিয়েছেন। যারা এর বিরোধিতা করেছেন কিংবা যারা বেরিয়ে গেছেন, এটি তাদের একান্তই ব্যক্তিগত। এখন যারা বেরিয়ে গেছেন, স্বতন্ত্র নির্বাচন করছেন, তাদেরকে নিয়ে নাহিদ ইসলামের কালকের বক্তব্য কি কোনো ধরনের নেগোসিয়েশন, দর কষাকষি কিংবা আলোচনার সুযোগ? না, তারা বলেছেন যে মানে নাহিদ ইসলামের কোট করি আমি, বলেছেন যে কোনো মতামতের ক্ষেত্রে কারো ভেটো থাকতে পারে, মতামত থাকতে পারে, তবে তিনি মনে করছেন যে এনসিপির কেন্দ্রীয় কমিটি, সারা দেশের নেতাকর্মীরা এবং সহযোগী সংগঠনের নেতারা জোটের সিদ্ধান্তের ব্যাপারে একমত। যারা বিরোধিতা করছে তাদের সাথে আমরা কথা বলবো, তাদের আরও বোঝানোর চেষ্টা করব। আশা করি তারা এনসিপির এই সিদ্ধান্তের সাথেই থাকবে।
এবং তার এই যে এনসিপির সিদ্ধান্তের সাথেই থাকবে তার একটা উদাহরণ কিন্তু আছে, যেমন ধরেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব যিনি সামন্তা শারমিন, তিনি বলেছেন তিনি এই যে জামাত ইসলামের সাথে জোট এনসিপির, কার্যত তিনি এই জোটের এক ধরনের বিরুদ্ধেই বলা যেতে পারে। আমি যখন এই ঘোষণা আসবো করছে কিংবা যখনও এটা স্পেকুলেশন রুমার, তখনও তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে জামাত একটি নির্ভরযোগ্য মিত্র না, মানে ভালো রাজনৈতিক মিত্র না, নির্ভরযোগ্য মিত্র না, এবং তিনি বলছেন তার রাজনৈতিক আদর্শ, অবস্থান, কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে। এবং তিনি আরেকটা বিবৃতি দিয়েছেন, আমার সাথে কথা হয়েছিল সামান্তার, তিনি যখন জানতে পেরেছেন যে এনসিপি ঘোষণা দিয়েছে, তারপরে তিনি বলেছেন যে জামায়াতে ইসলামের প্রেস কনফারেন্স থেকে জানতে পারলাম এনসিপি আনুষ্ঠানিকভাবে জামায়াতের সাথে জোটবদ্ধ হয়েছে। গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশের দিন জোটের মুখপাত্র এবং এনসিপির আহ্বায়কের বক্তব্য অনুযায়ী তা হওয়ার কথা নয়। এমনকি 3 দলের একটি দল রাষ্ট্র সংস্কার আন্দোলন ইতিমধ্যে তাদের সাথে চুক্তিভঙ্গের কথা উল্লেখ করেছেন, এমনকি আনুষ্ঠানিকভাবে না জানিয়ে আসন সমঝোতার দিকে গেছে এনসিপি, তা উল্লেখ করেছেন। তবে তিনি কিন্তু পদত্যাগ করেনি। তিনি বলছেন যে আমি পদত্যাগ করার কোনো যৌক্তিকতা দেখছি না, যেহেতু আমি এনসিপির আনুষ্ঠানিক সকল বয়ান সাবস্ক্রাইব করি। কেউ বিচ্যুত হলেও দল হিসেবে এনসিপি সঠিক অবস্থানেই ছিল। মানে তাহলে তার এই অবস্থানটাকে যদি আমরা ইন্টারপ্রিট করতে চাই, তিনি অবশ্য সবচেয়ে ভালো বলতে পারবেন, কিন্তু ইন্টারপ্রিটেশনের জায়গা হলে এটা দলের এই সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত না, কিন্তু তিনি দলে থাকবেন। হ্যাঁ, তিনি দলে থাকবেন, কারণ তিনি বলছেন যে কেউ বিচ্যুত হলেও দল ঠিক আছে, মানে তার আদর্শের জায়গায় তিনি ঠিক আছেন। এবং তিনি বলছেন যে তৃতীয় শক্তি তৈরির উদ্যোগকে ব্যাহত করে এমন অবস্থান জাতীয় নাগরিক পার্টির মূলধারাকে ক্ষতিগ্রস্ত করছে। আমি এনসিপির এতদিনের সকল বক্তব্যকে ধারণ করি, স্বাগত জানাই। মানে তিনি দলে থাকছেন, কিন্তু তিনি তার আদর্শ নিয়ে লড়াই করে যাবেন। হ্যাঁ, কিন্তু বিষয়টা কিন্তু বেশ একটু আগে যেরকম আমি বলছিলাম শুরুতে, যে বেশ দলের মধ্যে এক ধরনের আলোড়ন ফেলে দিয়েছে। আমার যদি ভুল না থাকে গত কয়েকদিনে তো বেশ কয়েকজন পদত্যাগ করেছেন, তার মধ্যে তাসনুবা জাবিন ছিলেন একজন। এই মুহূর্তে আমার তার ডেজিগনেশন খেয়াল নেই, কিন্তু তাসনুবা জাবিন মনে হয় বলছিলেন, যদি আমি ভুল না করে থাকি, যে এইখানে কিছুটা সামান্তা শারমিনের কথার সঙ্গে ইকো করে, যে দলের কিছু লোক বিচ্যুত হয়েছেন কিন্তু দলই আছেন। যেখানে সামান্তা শারমিন বলেছিলেন যে নিজেরা যদি রাজনীতি করে তাহলে বাংলাদেশের জন্য কেমনে রাজনীতি করবে। এই লাইনটা তাসনুবা জামিনও তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন। তিনি লিখেছিলেন যে এরা নিজেদের মধ্যে রাজনীতি করতে এত ব্যস্ত, এরা কখনো দেশের জন্য নতুন একটা মধ্যমন্থর বাংলাদেশপন্থী রাজনীতি করতে পারবে না। এইটা কিন্তু ধরেন একদম এনসিপি যখন হলো, ইনফ্যাক্ট এই যেই গত বছর যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের পরে এক ধরনের নতুন আশা এসেছিল। স্পেশালি এই গণ অভ্যুত্থানটা সারা পৃথিবীতে যেরকম হচ্ছে বলছে জেনজি রেভলিউশনের একটা অংশ। এখানে একটা বিরাট অংশের তরুণ ছিল, জেনারেশন জেড এদের এই ইসের সদস্যরা, এবং এই প্রথম কোন রাজনৈতিক দলের নেতৃত্ব আমরা একদম কার্যত তরুণদের দেখেছি। আমরা কিন্তু লিগেসি পলিটিক্সে এই ধরনের আসলে অনেক ধরনের আশা ক্রিয়েট করেছিল, অনেক ধরনের। এবং সব মিলিয়ে গতকালকের এই ডিসিশনের পর থেকে, কিংবা এই ডিসিশনের কথা যখন থেকে শোনা যাচ্ছে, তখন থেকেই নানান মহল থেকে আসলে জিনিসটা নিয়ে নানান রকম হতাশার জায়গায় আসলে হচ্ছে। এবং এই ডিসিশন কিন্তু আজকের না, মানে এই আলোচনাটা কিন্তু অনেক আগেরই। ধরেন সেপ্টেম্বরের শুরুতেও এই আলোচনা ছিল যে জামায়াতের সাথে এনসিপির জোট করছে, এবং তখন এনসিপি একটি বিবৃতি দিয়েই প্রত্যাখ্যান করেছিল যে জামায়াতের সাথে এখন আলোচনা তাদের চলছে না, কোনো অ্যালায়েন্স তারা করেনি, তারা সব রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন। কালকে কিন্তু নাহিদ ইসলাম একই কথা রিপিট করেছেন যে আমরা সব রাজনৈতিক দলের সাথেই কথা বলেছিলাম, জামায়াত ইসলামের সাথে আমাদের আলোচনাটা মিলেছে। এবং তিনি বলেছেন যে এটি একটি নির্বাচনী জোট, এটি আদর্শিক জোট নয়। এবং এক পর্যায়ে তিনি বলেছেন, আমি কোটানকোট করতে পারছি না, তবে ধারণাটা এইরকম দিয়েছেন যে জামায়াতের অবস্থানের সাথে এনসিপি সমঝোতা করেনি, বরং এনসিপির অবস্থানের সাথে জামায়াত সমঝোতা করেছে। হ্যাঁ, বিশ্লেষক এবং বিশেষজ্ঞরা আসলে নানান ধরনের কথাই বলছেন। ছোট দলের ক্ষেত্রে এই ধরনের, একটু আগে যেরকম আমি শুরুতেই বলছিলাম, যে আমরা এরকম অনেক ঘটনা দেখছি যেখানে আসলে দল ত্যাগ করে আরেকটা বড় দলের প্রতীক পাওয়ার জন্য নতুন দলে জয়েন করা হচ্ছে। এইটার একটা একদম ইসের প্রভাব, যে এইবার নির্বাচন ব্যবস্থা যে সংস্কার হয়েছে, সেখানে আগে যেরকম আপনার দল আলাদা হইলেও, আপনি জোট হইলেও বড় দলের প্রতীক নিয়ে আপনি আসলে নির্বাচন করতে পারতেন, এইবার থেকে আর সেটি হচ্ছে না। যার রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে হবে। এই কারণে ধরেন ববি হাজ্জাজ ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন করবেন বলেই বিএনপিতে যোগদান করছেন। এটা এখানে আজকে একটি মিডিয়া রিপোর্টে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর আলিম সেইখানে এই পয়েন্টটা তুলে ধরেছেন যে ছোট দলের ক্ষেত্রে এটা ঠিকঠাক আছে। এবং এনসিপিও বলতে গেলে একটু ছোট দলই, কিন্তু এনসিপি আসলে ওই যেটা বলছিলাম, যে সে আসলে অনেক এক্সপেকটেশন, অনেক কিছু ক্রিয়েট করে নিয়ে এসেছিল। সো উনি অবশ্য বলছেন যে এবং উনি এই জিনিসটাকে বলছেন যে জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগদানের দলটিতে যে ভাঙন, সেটা আসলে উনি
হতাশ। এবং উনি আসলে নিজে এই জায়গাটা আসলে বুঝে উঠতে পারছেন না, যেহেতু উনি নিজে এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একজন সদস্য ছিলেন। উনি নিজেও আসলে এই পুরা সংস্কার এবং এটা নিয়ে উনি নিজেও অনেক ওনারও নিজের অনেক এক্সপেকটেশন ছিল, তার কথা শুনে বোঝা যাচ্ছে। সংস্কার উনার কমিশনের কথা যখন তুললেনই, আরেকজনের একটু মন্তব্য আমি আপনাকে বলি। তিনি সংস্কার কমিশনের না, বিডিআর বিদ্রোহ নিয়ে যে তদন্ত কমিশনটি হয়েছিল, আলাদা করে নতুন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়, তার যিনি প্রধান ছিলেন এএলএম ফজলুর রহমান, যিনি আপনার মনে আছে বড়াইবাড়ির ঘটনার সময় যখন বিএসএফ এর সাথে বিজিবির রৌমারী রৌমারী রাজীব সীমান্তে, ওই সময় তিনি বিডিআর এর তৎকালীন বিডিআর এর মহাপরিচালক ছিলেন এবং তিনিই তদন্ত করেছিলেন বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের ঘটনাটি। এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি আজকেই আমরা যখন কথা বলছি ২৯ ডিসেম্বর, তার ঘন্টা দুয়েক আগে তিনি লিখেছেন যে এনসিপির ভোটে জেতার পরিবর্তে উচিত জনগণের অন্তর জয় করা। বেশ বড় একটা স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু তিনি এক জায়গায় বলছিলেন যে এনসিপির এখনো সময় আছে, নিজেরা ৩০০ আসনের প্রার্থী দেয়, এটাই হবে বড় সাফল্য, ভোটে জেতা নয়। জামাতের রাজনীতির কোনো ভবিষ্যৎ স্বাধীন বাংলাদেশে নাই। এইটা অবশ্য ভোটে যেটা এটা একটা আমি দেখছিলাম আরেকটা মিডিয়া রিপোর্টে, ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর ডক্টর দিল রওশন জিন্নাত আরা নাজনীন, উনি বলছিলেন যে এই পুরো জিনিসটাকে এক ধরনের রাজনৈতিক মেরুকরণ দেখছেন ইলেকশনের আগে, চোটের মেরুকরণ এই দিকে। এবং উনি এইটা বাংলাদেশের ক্ষেত্রে খুব একটা অস্বাভাবিক কিছু বলছেন না, বাংলাদেশ কিংবা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর কথা উনি বলছেন যে আসলে এখানে এই সময়টাতে এসে আসলে লক্ষ্য আদর্শ এইসব কিছুর বাইরে আসলে ভোটের মাঠে জিতে আসাটাই আসলে মুখ্য হয়ে ওঠে। সেইখান থেকেই হয়তো বা এনসিপির সেই ইটা নিয়েছেন উনি। অবশ্য সে এই ধরনের এক ধরনের কুশনিং করার দিয়েছেন, হয়তো বা সেটাই যেটা আসলে নাহিদ মনে হয় বলছিলেন যে এটি আসলে আদর্শ জোট না, এটি একটি নির্বাচনী জোট, যদিও সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের মন্তব্যই আসছে। একটা মন্তব্য ধরেন গবেষক আলতাফ পারভেজ, তার সাথে কথা বলছিলাম, তিনি একটা মন্তব্য করেছেন যে আমি বলবো যে এনসিপি যে জামায়াতের সাথে গেল, এটা যতটা না নির্বাচনী লক্ষ্য, তার থেকে বড় লক্ষ্য হলো নির্বাচন পরবর্তী রাজনীতি। বিশেষ করে এনসিপি এবং জামায়াতের যারা মুরব্বী, এদের পেছনে তো আরও নানান শক্তি আছে। তিনি আসলে বলতে চাইছিলেন যে নির্বাচনের পরবর্তী সময়েও এই জামাত এনসিপির জোটটা, অনেকেই ধরেই নিচ্ছেন বিএনপি ক্ষমতায় আসবে নির্বাচন হলে, এবং বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির ওপরে চাপ প্রয়োগ করার জন্য কিংবা চাপে রাখার জন্য সরকারকে জামায়াত এবং এনসিপির এই জোটটা অনেক বেশি ভূমিকা রাখতে পারবে। এবং আলতাফ পারভেজ এটাও বলছেন যে তারা মনে করছেন, এই রাজনৈতিক দলগুলো মনে করছেন বাংলাদেশের সমাজের একটা বড় অংশের মানুষ এই ধারার রাজনীতির দিকে ঝুঁকেছে, ফলে আগামী ৫ বছর পর যে আবার নির্বাচন হবে তখন তারা হয়তো ক্ষমতার মসনদে আসীন হতে পারবেন, এরকম একটা ধারণা থেকে তারা এই জোটবদ্ধতার দিকে গেছেন। এটা আলতাফ পারভেজের মন্তব্য। আমাদের ওই যে গতকাল আমরা যে বিশ্লেষণধর্মী প্রতিবেদন ছিল সেখানে এই কথাটা ছিল। সেখানে আরশাদ মাহমুদ, একজন সিনিয়র সাংবাদিক, উনি তার যথেষ্ট হতাশাই প্রকাশ করেছেন। ওনাকে যদি আমি কোট করে বলতে চাই, উনি বলছেন অন্যান্য ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলো থেকে মানুষ এদেরকে আর পার্থক্য করতে পারলো না। তারা মনে করলো এরা কোনো মধ্যপন্থী না, থার্ড ফোর্স হিসেবে ইমার্জ করার যে সুযোগটি এদের ছিল, এরা নিজেদের কার্যকলাপে সেটি নষ্ট করলো। দর্শক, এই প্রতিবেদনটির লিঙ্ক এই কমেন্টে দেওয়া থাকবে, পড়ে নেবেন। সেখানে এই বিষয় নিয়ে আরও বিশ্লেষণ আছে। সেই প্রতিবেদন থেকে আরেকটি আমি দেখছিলাম, সেখানে মোবাশ্বের হাসান, যিনি একজন একাডেমিক পলিটিক্যাল সায়েন্টিস্ট বটে এবং সায়েন্টিস্ট, তিনি আরেকটা বলেছেন যে তারা হয়তো লং গেম খেলতে চায় না। লং গেম বলতে আসলে মোবাশ্বের হাসান কি বোঝাতে চেয়েছেন? তাদের যেটা মন্তব্য, যে তাদের হয়তো ক্ষমতায় যাওয়ার একটা তাড়া আছে, তারা একটু তাড়াহুড়ো করে শর্টকাটে সংসদে গিয়ে বসতে চান। এই জন্য যেটা ধরেন ফজলুর রহমানও বলছিলেন যে ৩০০ আসনে প্রার্থী দেওয়াটাই এক ধরনের জয় হতো তাদের জন্য, ভোটে জেতা নয়। তারা যদি লং রানে পলিটিক্সটা করতে চাইতেন, যে ১০ বছর ১৫ বছর ২০ বছর পরে, এটি আলতাফ পারভেজও বলছিলেন যে একটা লম্বা সময়ের গণতান্ত্রিক রাজনৈতিক যাত্রার দিকে যাওয়ার জন্য, যে লম্বা সময়ের এক ধরনের গণতান্ত্রিক বিপ্লব, সেই জায়গায় এনসিপির একটা সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনাটা আসলে এই তাড়াহুড়ো করে বড় কোনো রাজনৈতিক দলের ছায়ায় থেকে সংসদে যাওয়ার যে চেষ্টা, তার মধ্য দিয়ে এটি এক ধরনের ধূলিসাৎ হওয়ার ইঙ্গিতই করছেন। মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাদের দুজনকে নিয়ে নানান রকম আলাপ ছিল, যে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপির দায়িত্ব নিয়েছেন। এরকম কানাঘুষা চলছিল যে তাহলে এই দুজন পদত্যাগ যখন করেছেন, তারা কি এনসিপিতে যুক্ত হবেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে মাহফুজ আলম গতকালকে ২৮ ডিসেম্বর এই
এনসিপি জামায়াত জোটের পরে মাহফুজ আলম একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন, আমার রাজনৈতিক অবস্থান, এটা হচ্ছে তার হেডলাইন। তিনি বলেছেন, নাগরিক কমিটি এবং এনসিপি জুলাইয়ের সম্মুখসারী নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এই দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত 1.5 বছর আমি চাহিবা মাত্র তাদেরকে পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি। আমার অবস্থান স্পষ্ট। নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকনসিলিয়েশন, দায় দরদের সমাজ সহ অনেক কথাই আমি বলেছি, যেগুলো আমার জুলাই যোদ্ধারা উক্ত দুটি সংগঠন থেকে বারবার বলেছেন। কিন্তু তারা এগুলো ধারণ করতেন? তিনি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছেন এখানে। এনসিপিকে একটা বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি, কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি। তিনি মাঝখানে আরও একটু লেখা আছে 4 নম্বর পয়েন্টে একদম শেষে তিনি লিখেছেন, ইতিহাসের এই চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে। এই পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়। বিকল্প তরুণ জুলাই শক্তির সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি, বরং আমি গত 1.5 বছর যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি তা অব্যাহত রাখবো, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সকল উপায়ে। ইফ ইউ কেয়ার টু জয়েন মি, ইউ আর মোস্ট ওয়েলকাম। তিনি আরেক জায়গায় লিখেছেন, বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না, কিন্তু আমি এই এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামায়াত এনসিপি জোট থেকে প্রস্তাব দেয়া হয়নি, এটা সত্য নয়, কিন্তু ঢাকার কোনো আসনে জামায়াত এনসিপির জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ। যে কথাটি বলছিলেন মুবাশ্বের হাসান কিংবা গবেষক আলতাফ পারভেজ, যে মাহফুজ আলম ইজ এ কি ফিগার, কারণ আমাদের মনে আছে তাকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কোথাও নিয়ে গিয়ে তাকে পরিচয় করে নিউ ইয়র্কে একটা অনুষ্ঠানে, যে হি ওয়াজ দি মাস্টার মাইন্ড বিহাইন্ড ওনাকে কোট আনকোট করেই বলছি, আমি একদম মাস্টার মাইন্ড শব্দটাই ব্যবহার করেছেন। মেটিকুলাসলি ডিজাইন মাস্টার মাইন্ড সে সময় নানান রকম করছিল। এরকম একজন ফিগারের কাছ থেকে যখন আসে যে আমি আর এনসিপির অংশ হচ্ছি না, এটা আসলে একটা বড় সিগন্যাল যে এক ধরনের হতাশা, দুঃখ এবং খানিকটা ক্ষোভের জায়গা হয়তো বা কিছু কিছু ওনার জায়গা থেকে ক্ষোভ নেই, ওনার জায়গা থেকে ক্ষোভ নেই, কিন্তু দলের আরো অনেক কি ফিগার, সামান্তা শারমিন কিংবা তাসনিম যারা হয়তো বলেননি কিছু, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে পরের দিনই স্বতন্ত্র নির্বাচন করে ফেলবেন। মীর আরশাদুল হক তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন, যে নুসরাত তাবাসসুম তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন, খালিদ সাইফুল্লাহ তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন, তাসনুমা জামিন তো পরিষ্কারভাবেই বলেছেন যে এই যে জোট, এইটা হুট করে হয়নি, এটিকে পরিকল্পনা করে সাজিয়ে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, মাহফুজ আলমের অবশ্য আরেকটা ডেভেলপমেন্ট আছে, আমি আজকে সকালে দেখছিলাম, ইনফ্যাক্ট নিউজটা রাতেই ব্রেক করেছে, উনি লক্ষ্মীপুর 1 আসন থেকে মনোনয়ন নিয়েছেন স্বতন্ত্র নির্বাচন করার জন্য। কাল রাতেই তার হয়ে কেউ একজন মনোনয়ন সংগ্রহ করেছিল। গণমাধ্যমে তো অনেক রকম বিশ্লেষণ আসছে, প্রতিক্রিয়া আসছে, সামাজিক মাধ্যমেও বেশ সরব এই জিনিস নিয়ে। আমি অবজারভার ফাহাম আব্দুস সালাম, যিনি অস্ট্রেলিয়া থেকে লেখালেখি করেন এবং তিনি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের অনেক বড় নেতার সঙ্গে পারিবারিকভাবেও সম্পৃক্ত, তিনি এই জোটকে ফেসবুকে লিখেছেন, এই জোটকে আসলে ইম্পসিবল জোট বলেছেন। তিনি একদম লিখেছেন, এটা কোট আনকোট করে, জোট তৈরি হয় নির্বাচন পার করার জন্য, এই জোট কি নির্বাচনে গুরুত্বপূর্ণ হবে? যেই মানুষটি এনসিপিতে ভোট দেওয়ার কথা সে যদি ব্যালট পেপারে শাপলা না দেখে, আপনারা কি মনে হয় সে জামাত বা জোটের অন্য একটা ইসলামী দলকে ভোট দিবে? তিনি মনে করেন, তার ধারণা সেই লোকটা ভোট দেবে হয় বিএনপির কোনো প্রার্থীকে যদি সে তরুণ হয়, ব্র্যাকেটে সেলেছেন, অথবা স্বতন্ত্র কোনো তরুণ অ্যান্টি এস্টাবলিশমেন্ট ক্যান্ডিডেটকে। সো ওনার কথা হলো যে যেই 240 সিটে আসলে শাপলা থাকবে না, মানে এনসিপি শাপলাগুলি প্রতীক বরাদ্দ নিয়েছে এবং সেটা নিয়ে তারা বেশ যথেষ্টই আলোচনা হয়েছে, সমালোচনা, একবার প্রতীক পাবে কি পাবে না সব মিলে গেছে। তার ধারণা যেই 240 সিটে শাপলা থাকবে না, সেখানে মূল সুবিধাটা বিএনপি পাবে, হয় ভোট পেয়ে না হয় ভোট কেটে, যদিও এই সুবিধার মাত্রা হবে নগণ্য। একদম শেষে ওনাকে কোট করে, আমি মোটামুটি নিশ্চিত যেই 30টার মতো সিটে জামাত এগিয়ে আছে তার একটিও জামাত এনসিপিকে দেবে না। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে, জামাতের যেই 30টা সিট আসলে এগিয়ে আছে তারা সেখানে দিবে কিনা। তাসনিম খলিল খুবই বিখ্যাত নেত্র নিউজের সম্পাদক, প্রধান সম্পাদক, প্রচুর অনুসন্ধানী প্রতিবেদন এই সময়ে এবং গত শেখ হাসিনা সরকারের সময় বেশ প্রচুর অনুসন্ধানী প্রতিবেদন, আয়নাঘর প্রতিবেদন করেছেন। তার মতে তিনি একটু বেশ স্যাটাইরি করেছেন, যে লিখেছেন, জামায়াতের বদান্যতা দেখে মুগ্ধই হতে হয়, যে পার্টি তার ইতিহাসে সর্বোচ্চ সিট পেয়েছে 18টি, তারাই নতুন আরেকটি পার্টিকে 30টি সিট দিয়ে দিচ্ছে, আবার ওই পার্টি থেকে নাকি প্রধানমন্ত্রীও হবে। আর এর আগে তিনি অবশ্য বলেছিলেন যে জামাত যখন যার ঘাড়েই বসেছে তাকে ছাড়খাড় করে দিয়েছি বিএনপি, ইউনূস সরকার, এনসিপি। সোশ্যাল মিডিয়াতেও বেশ জিনিসটা নিয়েছে। এবং আরেকজন
বিখ্যাত বিখ্যাত বলতেই পারি এখন উনি বিখ্যাত আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। হুম। তিনি বেশ নজরে এসেছেন তার কথাবার্তা বলার জন্য সোশ্যাল মিডিয়াতে বলেন, খুব সেন্স অফ হিউমার নিয়ে কথা বলেন। তিনি অনশনও করেছিলেন তার হুম। দলের নিবন্ধনের জন্য। দলের নিবন্ধনের জন্য তিনি এবং অবশ্য বলেছেন, আমি পরবর্তীতে জানি না দলের কি শেষ পর্যন্ত নিবন্ধন হয়েছে কিনা, কিন্তু তিনি বলেছেন জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করা তাসনিম জারা ও তাসনিভা জামিন সহ অন্যান্য নেতারা চাইলে তার দলে যোগ দিতে পারেন। সো এই জিনিসটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং সার্বিকভাবে আমাদের সোশ্যাল মিডিয়া টিম যা যে স্কাউট করে এনেছে কিংবা মনিটর করে দেখছে, সেখানে হতাশার বিষয়টাই অনেক বেশি। যেমনটা প্রথমেই বলছিলাম যে একদল তরুণদের অনেক আশা আকাঙ্ক্ষা হতাশা এই নিয়ে আসলে এই দলটি এসেছিল এবং তাদের কাছে অনেক কিছু এক্সপেক্ট ছিল, সেইটাতে এক ধরনের আমি বলবো পানি ঢেলে দিয়েছে এই ইটা। তবে ইউকে থেকে লন্ডন বেস একজন রাজনৈতিক পর্যবেক্ষক, প্রায় ফেসবুকে লেখা জিয়া হাসান এটাকে খানিকটা ডিফেন্ড করেছেন, যে বলছেন যে জামাতের সঙ্গে এনসিপির জোট মানে জামাতের আদর্শে নত হওয়া না। তিনি বলছেন এটাকে কোট আনকোট করি, অ্যান ইলেকট্রাল অ্যালায়েন্স ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট দ্য এনসিপি হ্যাজ সাকাম টু অর অ্যাডাপ্টেড টু জামাতস পলিটিক্যাল আইডিওলজি। যেটা অবশ্য নাহিদ ইসলামও বলে যাচ্ছিলেন সব মিলিয়ে। তো দেখা যাক সামনের দিনে কি হয়। এখন আজকে ইলেকশনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ডিসেম্বর। আজকে 29শে ডিসেম্বর। আজকের থেকেই সবকিছু মোটামুটি ঠিক হয়ে যাবে। এরপর অবশ্য মনোনয়ন প্রত্যাহার এবং মনোনয়ন যাচাই বাছাইয়ের মতো কিছু বিষয় রয়েছে যেগুলো শেষ হয়ে একদম নির্বাচনী ট্রেনে আমরা চলে যাব। সব মিলে সামনের দিনে কি হবে সেটা আসলে দেখার বিষয়। সেই দিন নিয়ে তখন আরেকদিন আবার বসবো। দর্শক, আপনারা কি মনে করছেন আমাদের কমেন্ট বক্সে জানান। জামায়াত এনসিপির জোট, এটি নিয়ে কি মনে করছেন? এনসিপি কি তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, নাকি এটি একটি শুধুই নির্বাচনী জোট, সেই হিসাবেই আসলে তারা সামনের দিনে এগিয়ে যেতে পারবে? আপনারা কি জানেন, কি ভাবছেন? মন্তব্য করুন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে, কারণ আমরা চাই কথা চলুক।